শুরু করছি আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা নেতাজির ছয় মূর্তি। অসাধারণ পাগলামি। চায়ের পালা শেষ। জয়ন্ত বললে, মানিক, অতঃপর কিংকর্তব্য? এক চাল দাবা বরে খেলবে নাকি? রাজি। মানিক উঠে দাবা বোরের ছক আনতে গেল। সুন্দরবাবু কি করবেন? খেলা দেখবেন না থানায় ফিরবেন? ওই ইজি চেয়ারে আরাম করে পা ছড়িয়ে শুয়ে আমি একটা গোটা চুরুটকে ভস্মে পরিণত করব। হাতে বুঝি নতুন মামলা নেই? বিশেষ কিছু নয়, তবু শুনি না। গুটি সাজাতে সাজাতে বললে জয়ন্ত, এ একটা নিতান্ত বাজে মামলা ভাই। লেজা কি মুড়ো কিছুই খুঁজে পাচ্ছি না। এ মামলায় গোয়েন্দা না ডেকে ডাক্তার ডাকা উচিত। অর্থাৎ পাগলামি আর কি, কিন্তু অদ্ভুত রকম পাগলামি। সুভাষচন্দ্র বসুকে সারা দেশ ভক্তি করে তো, কিন্তু দেশে এমন লোকও আছে যে নেতাজির প্রতিমূর্তি দেখলেই ক্ষেপে গিয়ে আছড়ে চুরমার করে দেয়। ধ্যাত, ও আমার মাথা ঘামাবার দরকার নেই। জয়ন্ত একটা বোরের চাল দিলে। হ্যাঁ, পাগলামি সারাবার জন্য ডাক্তার ডাকা উচিত, কিন্তু কেউ যদি নেতাজির উপরে নিজের আক্রোশ মেটাবার জন্যে পরের বাড়িতে ঢুকে নেতাজির প্রতিমূর্তি চুরি করে, তাহলে পুলিশ না ডেকে উপায় থাকে না। জয়ন্ত খেলা ভুলে সিধে হয়ে বসে বললে, মূর্তি ভাঙার জন্য মূর্তি চুরি? ব্যাপারটা চিত্তাকর্ষক বলে মনে হচ্ছে, বলুন তো খুলে। চিতপুর রোডে শিল্পকলা বলে এক দোকান আছে। তার মালিক হচ্ছেন অনিল বসু। ওখানে বিক্রি হয় নানা রকম ছবি আর মূর্তি। দোকানের এক কর্মচারী সামনের দিক ছেড়ে পেছন দিক দিয়ে গিয়ে কোনো কাজে ব্যস্ত ছিল। হঠাৎ একটা লোক দোকানে ঢুকে কাউন্টারের ওপর থেকে নেতাজির প্রতিমূর্তি তুলে নিয়ে মাটির উপর আছড়ে ভেঙে টুকরো টুকরো করে ফেলে। তারপর এত তাড়াতাড়ি সে পালিয়ে যায় যে কেউ তাকে ধরতে পারেনি। এ হচ্ছে 4 দিন আগেকার কথা। দোকানের মালিক বিটের পাহারাওয়ালার কাছে অভিযোগ করেছিলেন বটে, কিন্তু ওই পর্যন্তই। প্লাস্টারে গড়া মূর্তি, দাম 10 টাকা মাত্র, তুচ্ছ ব্যাপার। তার পরের দিনের ঘটনা। এটা কিঞ্চিত গুরুতর আর অদ্ভুত বটে। ঘটেছে কাল রাত্রে। ডাক্তার চারু চক্রবর্তীর নাম শুনেছ তো? তার বাসভবন হচ্ছে সিমলায়, আর ডাক্তারখানা কর্নওয়ালিস স্ট্রিটে। তিনি নেতাজির গোড়া ভক্ত। ওই শিল্পকলা থেকেই তিনি নেতাজির দুটি প্রতিমূর্তি কিনেছিলেন। তার একটিকে রেখেছিলেন বসত বাড়িতে, আরেকটিকে ডাক্তারখানায়। কাল রাত্রে বাড়িতে চোর ঢুকেছিল, কিন্তু আশ্চর্য এই যে সে নেতাজির মূর্তি ছাড়া আর কিছুই চুরি করেনি। বাড়ির বাইরেকার বাগানে গিয়ে মূর্তিটা দেওয়ালে আছড়ে ভেঙে সে লম্বা দিয়েছে। জয়ন্ত চমৎকৃত হয়ে বললে, আজব কাণ্ড! 3টে মূর্তি কি এক ছাঁচ থেকে গড়া? হ্যাঁ, তারপর শোনো, আজ সকালে চারুবাবু ডাক্তারখানায় ঢুকে দেখেন সেখানেও কাল রাত্রে কে এসে নেতাজির মূর্তি নিয়ে ভেঙেছে, আর মেঝের উপরে ছড়িয়ে পড়ে রয়েছে তার ভাঙা টুকরোগুলো। এই তো ব্যাপার জয়ন্ত। এ কিরকম মামলা ভায়া? কেবল অদ্ভুত নয়, সৃষ্টি ছাড়া বলাও চলে। কিন্তু লোকটা যদি পাগল হয় তাহলে তার পাগলামির ভিতর বেশ একটি পদ্ধতি আছে দেখছি। পদ্ধতি? হ্যাঁ, চারুবাবুর বাড়ি থেকে মূর্তিটা সে বাইরে নিয়ে গিয়েছিল, পাছে মূর্তি ভাঙার শব্দে বাড়ির লোকের ঘুম ভেঙে যায় এই ভয়ে। কিন্তু ডাক্তারখানায় অন্য লোকের ভয় নেই, তাই মূর্তিটা ভাঙা হয়েছে ঘরের ভেতরেই। ঘটনাগুলো আপাতত অকিঞ্চিতকর বলেই মনে হচ্ছে বটে, কিন্তু জানেন তো সুন্দরবাবু, গোয়েন্দার কাছে অকিঞ্চিতকর নয় কিছুই। আমি একবার ঘটনাস্থলে একগাছা ভাঙা লাঠি পেয়ে হত্যাকারীকে গ্রেপ্তার করেছিলুম।
যাক সে কথা, এই পাগল আবার যদি কোনো কাণ্ড করে আমাকে জানাবেন। এখন আপনি খান চুরুট, আমরা খেলি দাবা বড়ে। নতুন ঘটনা ঘটতে দেরি লাগলো না। পরদিন প্রভাত, টেলিফোনের টুংটাং শুনে রিসিভারটা তুলে নিয়ে জয়ন্ত শুনলে সুন্দরবাবু বলছেন, শিগগির এসো, 15 নম্বর পঞ্চানন পাল স্ট্রিটে। রিসিভারটা যথাস্থানে স্থাপন করে মানিকের দিকে ফিরে জয়ন্ত বললে, চটপট চুমুক দিয়ে চা শেষ করো, সুন্দরবাবুর আমন্ত্রণ এসেছে। ব্যাপারটা কি ঠিক বোঝা গেল না। খুব সম্ভব সেই মূর্তি ধ্বংসকারী উন্মাদের নতুন কীর্তি। পঞ্চানন পাল স্ট্রিটে 15 নম্বর হচ্ছে একখানা সাধারণ বাড়ি। দরজার সামনে রাস্তার উপরে কৌতূহলী জনতা। জয়ন্ত বললে, এত ভিড় কেন? নিশ্চয়ই যা তা ব্যাপার নয়। ওই যে বাড়ির সামনেই দাঁড়িয়ে আছেন সুন্দরবাবু। কি মশাই, খবর কি? সুন্দরবাবু গম্ভীর মুখে বললেন, বাড়ির ভেতরে এসো। বৈঠকখানায় বসে আছেন এক প্রৌঢ় ভদ্রলোক। তার ভাবভঙ্গি অত্যন্ত উত্তেজিত। সুন্দরবাবু বললেন, ইনি হচ্ছেন বিখ্যাত রিপোর্টার হারাধন বাবু। তোমাদের পরিচয় আর দিতে হবে না, ইনি তোমাদের চেনেন। জরুরি তলব করেছেন কেন? আবার সেই নেতাজি মূর্তির মামলা। আবার নতুন কোনো মূর্তিভঙ্গ হয়েছে? আবার মূর্তিভঙ্গের উপর হত্যাকাণ্ড। হারাধন বাবু, ব্যাপারটা খুলে বলুন তো। বিরস বদনে হারাধন বাবু বললেন, এ যেন প্রকৃতির নির্দয় পরিহাস। পরের খবর সংগ্রহ করতে করতে সারা জীবন কাটিয়ে দিলুম, আর আমার নিজের বাড়ির এত বড় খবরটা নিয়ে কাগজে পাঠাতে পারছি না। আমার মাথা এখন ভয়ানক গুলিয়ে গিয়েছে। বাইরের রিপোর্টারের মতন আমি যদি এখানে আসতুম, প্রত্যেক কাগজের জন্য অন্তত 2 কলম করে খবর পাঠাতে পারতুম। তা তো হলোই না, উল্টে এর ওর তার কাছে বারবার বলে বলে খবর ক্রমেই বাসি করে ফেলছি। তবে আপনার কথা আলাদা জয়ন্তবাবু। আপনি যদি সব শুনে এই অদ্ভুত রহস্যের কোনো হদিশ দিতে পারেন, তবে আমার মস্ত লাভ হতে পারে। জয়ন্ত চুপ করে শুনলে, কিছু বললে না। হারাধনবাবু বললেন, মাস 4 আগে শ্যামবাজারের লক্ষ্মীর ভাণ্ডার থেকে আমি নেতাজির একটি প্রতিমূর্তি কিনেছিলুম। মনে হচ্ছে সেই মূর্তির জন্যেই এই অদ্ভুত কাণ্ড কারখানা। বাড়ির সব ওপরকার ঘরে বসে অনেক রাত পর্যন্ত আমাকে কাজ করতে হয়। কালও করছিলুম। গভীর রাতে বাড়ির একতলায় একটা যেন শব্দ হলো। খানিকক্ষণ কান পেতে রইলুম, কিন্তু আর কিছু শুনতে না পেয়ে ভাবলুম শব্দটা এসেছে বাড়ির বাইরে থেকেই। মিনিট 5 কাটল। তারপরই বিষম এক আর্তনাদ। জয়ন্তবাবু, অমন ভয়াবহ আর্তনাদ আমি জীবনে আর কখনো শুনিনি। তার স্মৃতি জীবনে আর কোনোদিন ভুলতে পারবো না। ভয়ে স্তম্ভিত হয়ে 2-1 মিনিট চুপ করে বসে রইলুম। তারপর একগাছা লাঠি নিয়ে নিচে নেমে এলুম। বৈঠকখানায় অর্থাৎ এই ঘরে ঢুকে দেখি টেবিলের উপর থেকে অদৃশ্য হয়েছে নেতাজির প্রতিমূর্তিটা। সব ফেলে এই কম দামি জিনিসটা নিয়ে গিয়ে চোরের কি লাভ হবে কিছুই বুঝতে পারলুম না। এমন সময় নজর পড়ল বৈঠকখানা থেকে রাস্তার দিকে যাবার দরজাটা রয়েছে খোলা। এই পথ দিয়েই চোর পালিয়েছে বুঝে আমিও অগ্রসর হলুম। বাইরে ঘুটঘুট করছে অন্ধকার। হঠাৎ একটা দেহের ওপরে ঠোক্কর খেয়ে পড়ে যেতে যেতেই সামলে নিলুম কোনো গতিকে। দেহটার অস্বাভাবিক স্পর্শ পেয়েই বুঝলুম সেটা হচ্ছে মৃতদেহ। দৌড়ে বাড়িতে এসে একটা লণ্ঠন নিয়ে ফিরে গিয়ে দেখি যেন রক্ত নদীর ভেতরে ভাসছে একটা মানুষের মৃতদেহ। গলার উপরে তার প্রচণ্ড অস্ত্রাঘাতের চিহ্ন। চিত হয়ে সে পড়ে আছে, হাঁটু দুটো গুটানো, মুখটা বিশ্রীভাবে হাঁ করা। মশাই, এবার থেকে রোজ সে বোধহয় স্বপ্নে আমাকে দেখা দেবে।
পুলিশ, পুলিশ করে বার কয়েক চিৎকার করে আমি তখনই অজ্ঞান হয়ে গেলুম। তারপর কি হয়েছিল জানি না। কতক্ষণ পরে জ্ঞান হলে দেখলুম আমার শিয়রের কাছে দাঁড়িয়ে রয়েছে এক পাহারাওয়ালা। সব শুনে জয়ন্ত বললে, কিন্তু মৃতদেহটা কার? সুন্দরবাবু বললেন, সেইটাই হচ্ছে প্রশ্ন। লাশটা শবাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে, সেখানে গেলেই দেখতে পাবে। এখন পর্যন্ত আমরা কিছুই ঠিক করতে পারিনি। লোকটা বেশ ঢ্যাঙা ঢোঙা, গায়ের রং রোদে পোড়া, দেখতে রীতিমতো জোয়ান, বয়স ৩০-এর বেশি নয়। পরনে তার গরিবের কাপড়, কিন্তু তাকে শ্রমিক বলে মনে হয় না। তার পাশে রক্তের ভেতর পড়েছিল একখানা চাকু ছুরি, সেখানে তার নিজের না হত্যাকারীর জানবার উপায় নেই। তার জামার পকেটের ভেতরে পাওয়া গিয়েছে সস্তায় তোলা একখানা ফটোগ্রাফ। এই দেখো। মর্কটের মতন একটা মূর্তির ছবি। চেহারা দেখলে কার্তিক বলে ভ্রম হয় না। মুখ যেন বেবুনের মতো, পুরু পুরু ভুরু। ফটোখানা ভালো করে পরীক্ষা করে জয়ন্ত জিজ্ঞাসা করলে, নেতাজির মূর্তির খবর কি? তোমাদের আসবার একটু আগে সে খবরও পেয়েছি। এখান থেকে খানিক তফাতে মনমোহন মল্লিক রোডে একখানা খালি বাড়ির সামনেকার বাগানে খণ্ড বিখণ্ড অবস্থায় ভগ্নাবশেষ পাওয়া গিয়েছে। আমি সেখানে যাচ্ছি, তুমিও আসবে নাকি? নিশ্চয়ই। হারাধন বাবু কি তার সম্পত্তির ভগ্নাবশেষ দেখতে চান? হারাধন বাবু ঘাড় নাড়তে নাড়তে বললেন, সময় নেই মশাই, সময় নেই। এই হত্যাকাণ্ডের খবর এতক্ষণে নিশ্চয়ই অন্য অন্য রিপোর্টারদের হাতে গিয়ে পড়েছে, অথচ আমার বাড়িতে খুন, আর আমি কিছু লিখতে পারলুম না। হায় রে, এমনই আমার দগ্ধা দৃষ্ট। আরে মশাই, সেদিন ফুটবল খেলার মাঠে গ্যালারি ভেঙে পড়ে কি বিষম কাণ্ড হয় শুনেছেন তো? সেই সর্বনেশে গ্যালারিতে ছিলুম আমি স্বয়ং। সব কাগজেই রিপোর্টাররা সেই খবর নিয়ে দস্তুর মতো হুলুস্থুল বাঁধিয়ে দিলে, কেবল আমার কাগজই চুপচাপ, কারণ আমি তখন চোট খেয়ে কাত। বরাত আর কাকে বলে? যাই, আজকের কাণ্ড নিয়ে কতটা লিখতে পারি চেষ্টা করে দেখি। যেমন করে হোক মুখ বাঁচাতে হবে তো। যে মহামানুষকে নিয়ে ভারতে এবং ভারতের বাইরে বিস্ময়কর আন্দোলনের সাড়া পড়ে গিয়েছিল, যার আদর্শে অনুপ্রাণিত হয়ে হিন্দু ও মুসলমান পরস্পরকে সত্যিকারের ভাই বলে মেনে নিয়েছিল এবং যার ব্যক্তিত্বের প্রভাবকে বাধা দিতে গিয়ে মহাত্মা গান্ধীকে পর্যন্ত প্রকাশ্যে পরাজয় স্বীকার করতে হয়েছিল, তারই খণ্ড বিখণ্ড প্রতিমূর্তির অভাবিত পরিণাম দেখে জয়ন্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল খানিকক্ষণ। তারপর সে ভগ্নমূর্তির এক একটা টুকরো একে একে কুড়িয়ে নিয়ে অত্যন্ত মনোযোগের সঙ্গে পরীক্ষা করতে লাগলো। তার মুখ দেখেই মানিক বুঝতে পারলে যে এতক্ষণ পরে জয়ন্ত একটা না একটা সূত্র খুঁজে পেয়েছে। জয়ন্ত বললে, স্পষ্ট গন্ধ পেতে এখনো দেরি আছে, কিন্তু তবু হ্যাঁ, একটু আধটু আলোর আভাস পাচ্ছি বলে মনে হচ্ছে যেন। যে অদ্ভুত অপরাধীটি এই মামলার সঙ্গে জড়িত, তার কাছে এই যৎসামান্য পুতুলের মূল্য যে কোনো মানুষের প্রাণের চেয়েও বেশি, অথচ পুতুলটা হস্তগত করেই সে ভেঙে ফেলে। পাগলের পাগলামি আর কাকে বলে? না, তা নয় সুন্দরবাবু। একটা মস্ত কথা ভেবে দেখুন, মূর্তিটা সে হারাধন বাবুর বাড়ির ভেতরেও ভাঙেনি, বাইরেও ভাঙেনি, ভেঙেছে এত দূরে এসে, অথচ তার উদ্দেশ্য ছিল মূর্তিটা হাতে পেলেই ভেঙে ফেলা। যে লোকটা খুন হয়েছে সে হঠাৎ এসে পড়াতেই হয়তো মূর্তিটাকে ঘটনাস্থলে ভেঙে ফেলা সম্ভবপর হয়নি। হতে পারে, কিন্তু বাগানের ভেতর এই বাড়ির অবস্থানের দিকে আপনি ভালো করে লক্ষ্য করেছেন কি? সুন্দরবাবু চারিদিকে একবার চোখ বুলিয়ে নিয়ে বললেন, আরে লক্ষ্য আবার করব কি, এটা হচ্ছে খালি বাড়ি। আসামি তাই বুঝেছিল যে কেউ তার কার্যকলাপের দিকে দৃষ্টি রাখতে পারবে না। আপনি হয়তো দেখেননি, কিন্তু আমি দেখেছি যে হারাধন বাবুর বাড়ি থেকে এখানে আসবার আগেই পাওয়া যায় আরেকখানা খালি বাড়ি।
আসামি সেখানেই মূর্তিটা ভাঙেনি কেন? সে কেবল মূর্তি চুরি করেনি, একটা নরহত্যাও করেছে। যত দূরে মূর্তিটা বহন করে নিয়ে আসবে তার পক্ষে ততই বেশি বিপদের সম্ভাবনা। তবু কেন সে গ্রহণ করেনি মূর্তি ভাঙবার প্রথম সুযোগ? সুন্দরবাবু হাল ছেড়ে দিয়ে বললেন, তোমার প্রশ্নের উত্তর আমার কাছে নেই। মাথার উপরকার গ্যাস পোস্টের দিকে অঙ্গুলি নির্দেশ করে জয়ন্ত বললে, আগেকার খালি বাড়িতে আলো ছিল না, কিন্তু এখানে আলো আছে। আসামি অন্ধের মতো মূর্তি ভাঙতে রাজি নয়, মূর্তির ভাঙা টুকরোগুলো ভালো করে সচক্ষে দেখতে চায়। এ থেকে কি বুঝবো? আপাতত কিছুই বুঝবার দরকার নেই, পরে হয়তো এটা একটা বড় সূত্র বলে গণ্য হবে। যাক, এখন আপনি কি করতে চান সুন্দরবাবু? আমি আমি আগে দেখব মৃতদেহটা কেউ শনাক্ত করতে পারে কিনা। সে কে আর তার বন্ধু বান্ধবী বা কারা, এটা জানতে পারলে মামলাটার কিনারা করা কিছুই কঠিন হবে না, তাই নয় কি? খুব সম্ভব তাই, কিন্তু আমি অন্যভাবে মামলাটা নিয়ে নাড়াচাড়া করতে চাই। কিরকম? আপাতত আমার মত আপনার ঘাড়ে চাপাতে আমি রাজি নই। আমরা স্বাধীনভাবে কাজ করি আসুন। খানিকটা অগ্রসর হবার পর আবার দুজনে মিলে পরামর্শ করা যাবে। কি বলেন? বহুত আচ্ছা। মৃতের পকেট থেকে যে ফটোখানা পাওয়া গেছে সেখানে আমায় দিতে পারেন? এই নাও, কিন্তু ছবিখানা কালকেই ফিরিয়ে দিও। উত্তম। এখন বিদায় নিলুম। খানিক দূরে এসে জয়ন্ত ডাকলে, মানিক। হুম। হারাধনবাবু নেতাজির মূর্তিটা কিনেছেন লক্ষ্মীর ভাণ্ডার থেকে, চলো সেখানে যাই। শ্যামবাজারের লক্ষ্মী ভাণ্ডারে গিয়ে শোনা গেল দোকানের মালিক অনুপস্থিত, বৈকালের আগে ফিরবেন না। জয়ন্ত বললে, আপাতত লক্ষ্মীর ভাণ্ডারে আমাদের ঠাঁই হলো না, অতঃপর হাড়ির অন্ন ভাত টিপে দেখতে হবে। চলো মানিক, চিতপুর রোডের শিল্পশালায়। শিল্পশালার মালিক অনিলবাবু জয়ন্তের প্রশ্ন শুনে বললেন, হ্যাঁ মশাই, ওই কাউন্টারের উপরই ছিল নেতাজির মূর্তিটা। যদি যে কোনো বদমাইশ যখন খুশি যেখানে সেখানে ঢুকে যা ইচ্ছে তাই করে লম্বা দিতে পারে, তাহলে মিথ্যে আমরা ট্যাক্স দিয়ে মরি কেন? ডাক্তার চারু চক্রবর্তীও তো আপনার কাছ থেকে নেতাজির আর দুটো মূর্তি কিনেছিলেন। আগে হ্যাঁ, কিন্তু সেখানেও তো শুনেছি এই কাণ্ড হয়েছে। এসব আর কিছু নয়, কমিউনিস্টদের কীর্তি। আপনার এখানে নেতাজির আর কোনো মূর্তি আছে? না মশাই, আর নেই। ওই মূর্তি তিনটি আপনি কোথা থেকে কিনেছিলেন? বড়বাজারের আগরওয়ালা অ্যান্ড সন্স থেকে। ওদের অনেক দিনের মস্ত বড় কারবার। এই ফটোখানা কার বলতে পারেন? হুম, না না। চিনেছি চিনেছি, হীরালাল। হীরালালকে? পাথরের কারিগর, অল্প স্বল্প মূর্তি গড়তে আর ছবির ফ্রেম গিল্টি করতে পারে। গেল হপ্তাতেও সে এখানে কাজ করে গেছে। তার ঠিকানা আমি জানি না। সে চলে যাবার ঠিক দুদিন পরে আমার দোকানের মূর্তিটা কে ভেঙে দিয়ে পালিয়ে যায়। শিল্পশালার বাইরে এসে মানিক বললে, তুমি কোন তালে আছো কিছুই বুঝছি না জয়ন্ত। এইবারে কোন দিকে যাত্রা? বড়বাজারে, আগরওয়ালা অ্যান্ড সন্সের কারখানায়। বড়বাজার অন্ধকার ও দুর্গন্ধের মুল্লুক। সংকীর্ণ অলিগলির অশান্ত জনস্রোত ভেদ করে জয়ন্ত ও মানিক যথাস্থানে এসে হাজির হলো। ম্যানেজারের ঘরে ঢুকে একটা দ্বারপথ দিয়ে তারা দেখতে পেলে উঠানে বসে কারিগরদের কেউ পাথর কাটছে, কেউ ছাঁচ থেকে মূর্তি গড়ছে। ম্যানেজার মারোয়ারি জয়ন্তের জিজ্ঞাসার জবাবে পুরাতন খাতা খুলে দেখে বললেন, আমরা নেতাজির অনেক মূর্তি গড়েছি। বছরখানেক আগে একই ছাঁচ থেকে নেতাজির যে মূর্তি গড়া হয় তার মধ্যে 3টি গিয়েছে শিল্পশালায়, আর বাকি 3টি পাঠানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে। পরে ওই ছাঁচ থেকে আরো অনেক মূর্তি গড়া হয়েছে বটে, কিন্তু সেগুলি পাঠানো হয়েছে কলকাতার বাইরে। মূর্তিগুলি কেমন করে তৈরি করা হয়? মুখের দুই ধার থেকে নেওয়া দুটো ছাঁচ, তারপর ছাঁচ দুটো একসঙ্গে যুক্ত করে মূর্তি গড়া হয়। ভিতরটা থাকে ফাঁপা,
ভিজে প্লাস্টার শুকিয়ে গেলে গুদামজাত করা হয় মূর্তিগুলো। জয়ন্ত ফটোখানা বার করে বললে, একে চেনেন কি? ম্যানেজারের মুখে চোখে ফুটে উঠল ক্রোধের চিহ্ন। উত্তপ্তভাবে তিনি বললেন, সেই বদমাইশ হীরালাল, ওকে আবার চিনি না? খুব চিনি, ওরই জন্যে আমাদের কারখানায় হাঙ্গামা হয়। তাই নাকি? হ্যাঁ মশাই, হ্যাঁ। হীরালাল জয়পুরের লোক। সে আর এক জয়পুরিয়াকে ছোড়া মেরে এসে ভালো মানুষের মতো কারখানায় বসে কাজ করছিল। তারপর পুলিশ আমাদের কারখানায় ঢুকে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়, আর আমাদেরও ছুটোছুটি করে মরতে হয় থানায় আর আদালতে। ওরকম বাদুরমুখো মানুষকে কাজ দিয়ে আমরাই অন্যায় করেছিলুম। কিন্তু মশাই, সে খুব পাকা কারিগর। বিচারে তার শাস্তি হয়? হ্যাঁ, যাকে ছোড়া মেরেছিল সে মরেনি বলে হীরালাল সে যাত্রা বেঁচে যায়। মাত্র 1 বছর জেল খেটে এখন সে বোধহয় মুক্তি পেয়েছে। কিন্তু সে আর এ মুখো হবার ভরসা করবে না। তার এক সম্পর্কীয় ভাই এখানে করে, তারও সঙ্গে কথা কইবেন নাকি? জয়ন্ত ব্যস্তভাবে বলে উঠল, না না, তাকে ডাকবার দরকার নেই। অনুগ্রহ করে তাকে আমাদের কোনো কথাই জানাবেন না। ব্যাপারটা কি গোপনীয়? হ্যাঁ, অত্যন্ত। তারপর আরেকটি জিজ্ঞাস্য আছে। পাকা খাতা দেখে আপনি তো বললেন যে নেতাজির ওই 6টি মূর্তি গেল বছরের 3রা জুন তারিখে এখান থেকে বাইরে গিয়েছে। আচ্ছা, হীরালাল গ্রেপ্তার হয় কোন তারিখে বলতে পারেন? ঠিক তারিখ মনে নেই, তবে সে কোন তারিখে শেষ মাইনে নিয়েছে খাতা দেখে তা বলতে পারি। বেশ, তাহলেই আমার চলবে। খাতার পাতা উল্টে ম্যানেজার বললেন, হীরালাল শেষ মাইনে নিয়েছে গেল বছরের মে মাসের 20 তারিখে। সে প্রায় ওই সময়ই গ্রেপ্তার হয়। ধন্যবাদ, আর আপনাকে জ্বালাতন করব না। এসো মানিক। বৈকাল বেলায় জয়ন্ত ও মানিকের আবির্ভাব হলো শ্যামবাজারের লক্ষ্মীর ভাণ্ডারে। মস্ত বড় দোকান, অনেকগুলো বিভাগ। তারা একেবারে ম্যানেজারের সঙ্গে গিয়ে দেখা করলে। তাদের পরিচয় পেয়ে ম্যানেজার বললেন, হ্যাঁ মশাই, হারাধন বাবুর বাড়ির খবর আমরা পেয়েছি। তিনি আমাদের পুরনো খরিদ্দার। নেতাজির মূর্তিটি তিনি আমাদের এখান থেকেই কিনেছিলেন বটে। জয়ন্ত শুধলে, আপনাদের এখানে আরো 2টো নেতাজির মূর্তি আছে? না মশাই, নেই, বিক্রি হয়ে গিয়েছে। যারা কিনেছেন তারাও আমাদের চেনা খরিদ্দার। খাতায় তাদের নাম আর ঠিকানা আছে। তাই আমি চাই। খাতা দেখে ম্যানেজার বললেন, একজনের নাম প্রফেসর সুরেশচন্দ্র বসু, ঠিকানা 4 নম্বর রাজেন রক্ষিত লেন, কলকাতা। আরেকজন হচ্ছে শ্যামাপ্রসাদ সেন, ঠিকানা 7 নম্বর চন্দ্রকান্ত রোড, শ্রীরামপুর। আপনাদের কর্মচারীরা ইচ্ছা করলেই ওই খাতার উপরে চোখ বুলোতে পারে তো? তা পারবে না কেন? এ খাতা তো গোপনীয় নয়। ফটোর এই লোকটাকে কখনো দেখেছেন? জীবনে নয়, অমন বাদুরে চেহারা একবার দেখলে ভোলা অসম্ভব। হ্যাঁ, আর একটা প্রশ্ন, আপনার এখানে জয়পুরের কোনো লোক কাজ করে? করে বই কি, একজন নয়, 3 জন। আচ্ছা মশাই, নমস্কার। সান্ধ্য চায়ের বৈঠক। মানিক বললে, তোমার মুখ যে আজ ভারী খুশি খুশি দেখাচ্ছে জয়ন্ত। বুঝতে পেরেছ? তোমাকে দেখে আমি বুঝতে পারবো না? তোমার মুখ যে আমার কাছে 10 বার পড়া কেতাবের মতো পুরনো। উপমায় তুমি দেখছি কালিদাস। খুশি হবার কারণটা কি বলো দেখি? সবুর করো, সবুরে মেওয়া ফলে। আমি এখন সুন্দরবাবুর জন্য অপেক্ষা করছি। না না, আর অপেক্ষা করতে হবে না। সিঁড়ির উপরে ওই যে তার পায়ের শব্দ। মানিক চেঁচিয়ে বললে, ইংরেজিতে প্রবাদ আছে যে স্মরণ করলেই শয়তান দেখা দেয়। তুমি সুন্দরবাবুকে স্মরণ করেছ, সুতরাং। ঘরের ভিতরে প্রবেশ করে সুন্দরবাবু বললেন, তোমার কথা আমি শুনতে পেয়েছি মানিক। আমাকে কার সঙ্গে তুলনা করছো? তুলনা নয়, আমি একটা প্রবাদের কথা বলছিলুম। চুলোয় যাক তোমার প্রবাদ, ওসব ছেঁড়া কথায় কান দেবার সময় আমার নেই। হ্যাঁ জয়ন্ত, তোমার খবর কি? ভালো। নেতাজির মূর্তি নিয়ে আজ যথেষ্ট গবেষণা করা গিয়েছে।
নেতাজির মূর্তির পিছনে এখনো তুমি লেগে আছো? বেশ, যার যা পদ্ধতি, আমি আপত্তি করব না। আমি কিন্তু এবারে তোমাকে পেছনে ফেলে এগিয়ে গিয়েছি। অ্যাঁ, তাই নাকি? যে লোকটা খুন হয়েছে তাকে শনাক্ত করতে পেরেছি। বলেন কি? খুনের কারণও আবিষ্কার করে ফেলেছি। সাধু সাধু। অবনীবাবুকে জানো তো? ডিটেকটিভ ডিপার্টমেন্টের। যত মেডুয়াবাসীর নাম ধাম চেহারা তার নখদর্পণে। লাশটা দেখেই তিনি চিনে ফেলেছেন। যার লাশ, তার নাম হচ্ছে রাধাকিষাণ, দেশ জয়পুরে। লোকটা নাকি ১লা নম্বরের গুন্ডা, একটা মস্ত দলের সর্দার, অথচ সে হচ্ছে ভদ্রবংশের সন্তান। দেশে সুমিত্রা নামে তার এক ভগ্নী আছে, সেও একবার একটা চুরির মামলায় জড়িত হয়ে পড়ে, কিন্তু প্রমাণের অভাবে খালাস পায়। তাহলেই ব্যাপারটা কতটা পরিষ্কার হয়ে এসেছে বুঝেই দেখো। আমার কি আন্দাজ জানো, যে তাকে খুন করেছে সেও ওই দলেরই লোক। যে কোনো কারণে রাধাকিষাণ তাকে পথ থেকে সরাতে চেয়েছিল। ঘটনার রাত্রে হঠাৎ তাকে হারাধন বাবুর বাড়িতে ঢুকতে দেখে সে তার অপেক্ষায় পথের উপরে দাঁড়িয়েছিল। তারপর সে বেরিয়ে এলে তাকে আক্রমণ করতে গিয়ে রাধাকিষাণ নিজেই পটল তুলতে বাধ্য হয়। কি বলো জয়ন্ত, আমার আন্দাজ কি ভুল? জয়ন্ত হাততালি দিয়ে বলে উঠল, খাসা সুন্দরবাবু, খাসা, কিন্তু এক ফোঁটা চোনা রয়ে গেল নাকি? কেন? খুনি নেতাজির মূর্তিগুলো ভেঙে ফেলে কেন? আরে রেখে দাও নেতাজির মূর্তি, ও কথা কি তুমি কিছুতেই ভুলতে পারবে না? তুচ্ছ পুতুল চুরি, বড়জোর ৬ মাস জেল। কিন্তু আসলে এটা খুনের মামলা, আর সেইটাই হচ্ছে ধর্তব্য। এরপর আপনার কি কর্তব্য হবে? খুব সোজা, অবনীবাবুকে নিয়ে যাব বড় বাজারের বস্তিতে। খুব সম্ভব ফটোর লোকটাকে তাহলে আজকেই গ্রেপ্তার করতে পারবো। তুমি কি আমাদের সঙ্গে আসবে? হুম, আমার বিশ্বাস আরো সহজে আসামির দেখা পেতে পারি। অবশ্য আমি জোর করে কিছুই বলতে চাই না। আপনি যদি আজ রাত্রে আমাদের সঙ্গে আসেন আর দৈব সহায় হয়, তাহলে হত্যাকারী নিজেই আপনার হাতের মুঠোর ভেতরে এসে পড়বে। কোথায় যেতে হবে শুনি? বড় বাজারে? না, ৪ নম্বর রাজেন রক্ষিত লেনে। আমি অঙ্গীকার করছি সুন্দরবাবু, আমার আন্দাজ ভুল হলে কাল আমি আপনাদের সঙ্গে বড় বাজারের বস্তিতে ভ্রমণ করতে যাব। কি বলেন, রাজি তো? হুম। মানিক সকৌতুকে বললে, হুম। এখন হুম মানে কি দাদা? হুম, তাই ধরে নাও। জয়ন্ত টেবিলের সামনে গিয়ে একখানা কাগজে তাড়াতাড়ি কি লিখে সেখানা খামের ভেতরে পড়লে। তারপর খামের উপর ঠিকানা লিখতে লিখতে চেঁচিয়ে ডাকলো, মধু, ওরে ও মধু, শ্রী মধুসূদন। পুরাতন ভৃত্য মধু এসে হাজির। আজ্ঞে বাবু। যাও তো বাপু এই চিঠিখানা নিয়ে, তুমি তো পড়তে জানো, খামের উপরে ঠিকানা লেখা আছে, পারো তো দৌড়ে যাও, বড্ড জরুরি চিঠি। মধুর প্রস্থান, জয়ন্তের গাত্রোত্থান। সে বললে, সুন্দরবাবু, তাড়াতাড়ি বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে খানিকটা গড়িয়ে নিন। রাত 10:30টার সময় আবার এখানে পদার্পণ করলেই চলবে। আমরা 11:30টার ভেতর যাত্রা করব। সুন্দরবাবুর প্রস্থান। জয়ন্ত বললে, মানিক, আমাকে এখন পাশের ঘরে গিয়ে পুরনো খবরের কাগজের ফাইল ঘাঁটতে হবে। আজ রাতে বোধহয় অনিদ্রাই ব্যবস্থা। তুমিও ইচ্ছে করলে অল্প বিস্তর বিশ্রাম করতে পারো। রাত্রি প্রায় 10টার সময় পাশের ঘর থেকে জয়ন্ত বেরিয়ে এলো ধূলি ধূসরিত হস্তে। সোফার উপরে লম্বা হয়ে শুয়েছিল মানিক। বললে, কি বন্ধু, তোমার খুশি মুখ যে আরো খুশি হয়ে উঠছে বলে মনে হচ্ছে। দুই ভুরু নাচিয়ে জয়ন্ত বললে, আমি যা খুঁজছিলুম তা পেয়েছি। রাত 11:30। সদর দরজায় অপেক্ষা করছিল জয়ন্তের মোটর। সুন্দরবাবুও মানিকের সঙ্গে সে মোটরে গিয়ে উঠল। সুন্দরবাবু যে সশস্ত্র সে বিষয়ে সন্দেহ নাস্তি। মানিক, তুমিও রিভলভার এনেছো তো? জয়ন্ত বললে। সে কথা আর বলতে? মানিকের উত্তর। গাড়ি ছুটল। এ রাস্তা ও রাস্তা মারিয়ে গাড়ি যখন একটা চৌমাথায় গিয়ে হাজির হলো, কলকাতা শহর তখন যেন ঘুমিয়ে পড়বার চেষ্টা করছে। জয়ন্ত চালককে ডেকে বললে,
গুট্টা সিং, গাড়ি থামাও। এখানেই তুমি আমাদের জন্য অপেক্ষা করো। আমাদের এখন শ্রীচরণই ভরসা। নামো মানিক, নামুন সুন্দরবাবু। আরে মশাই, আপনার নাসা যন্ত্র যে সঙ্গীত সৃষ্টি করবার চেষ্টা করছে, বলি ঘুমোলেন নাকি? সুন্দরবাবু ধর্মর করে সোজা হয়ে বসে প্রকাণ্ড একটি হাই তুলে বললেন, ঘুমোইনি হে, ঘুমোইনি। এই বিষম গরমে শীতল সমীরণ সেবন করে কিঞ্চিত তন্দ্রাতুর হয়েছিলুম আর কি। আমি এখন সম্পূর্ণরূপে জাগ্রত। কি বলবে বলো? এইবারে গাড়ি থেকে অবতরণ করবার সময় এসেছে। এসেছে নাকি? এই আমি নেমে পড়লুম। গাড়ি নিয়ে বেশি দূর যাওয়া সঙ্গত নয়। এইবার পদব্রজে মিনিট পাঁচেক অগ্রসর হতে হবে। জো হুকুম। আমি প্রাচীন সৈনিক, যা বলো তাইতেই রাজি। এই আমি সবেগে পদচালনা করলুম। পথে আর লোক চলাচল নেই বললেই চলে। গোটা কয়েক কুকুর শহরের মৌনব্রত ভাঙবার চেষ্টা করছে এবং রাস্তার এখানে ওখানে দুই তিনটি বা ততোধিক ষাঁড় গা এলিয়ে উপুর হয়ে শুয়ে নির্বিকারভাবে করছে রোমান্থন। ৪ নম্বর রাজেন রক্ষিত লেন। রেলিং ঘেরা জমির ভেতর একখানা মাঝারি আকারের বাড়ি। তার গায়ে কোথাও নেই আলোর রেখা। বাড়ির লোকেরা নিশ্চয়ই শয্যায় আশ্রয় গ্রহণ করেছে। রাস্তার গ্যাস পোস্টের আলোয় সুন্দরবাবু নামটা পাঠ করলেন, প্রফেসর সুরেশচন্দ্র বসু। জয়ন্ত বললে, রাত্রেও এবারের ফটক বন্ধ হয় না দেখছি। চলুন সুন্দরবাবু, বাগানে ওই হাসনুহানার ঝোপের আড়ালে গিয়ে আমরা লুকিয়ে থাকি। হয়তো অনেক রাত পর্যন্ত আমাদের মশক দংশন সহ্য করতে হবে। হয়তো সকাল পর্যন্ত অপেক্ষা করেও আমাদের ভাগ্যে লাভ হবে প্রকাণ্ড একটা অশ্বডিম্ব। উপায় কি? যে পূজার যে মন্ত্র। কিন্তু জয়ন্তের আশঙ্কা সফল হলো না। ৮ ঘন্টা কাটতে না কাটতেই কোথা থেকে আচমকা দেখা দিল একটা ছোট্ট কালো মূর্তি। তীরের মতন বাগানের ভেতর ছুটে এসেই সে বাড়ির ছায়ার ভেতরে কোথায় হারিয়ে গেল, ঠিক যেন একটা বানর। কয়েক মুহূর্ত কেটে গেল নীরবে। তারপর একটা শব্দ, কে যেন একটা জানলা খুলছে খুব ধীরে ধীরে। তারপর সব আবার চুপচাপ। জয়ন্ত বললে, এসো মানিক, আমরা জানলার নিচে গিয়ে দাঁড়িয়ে থাকি। চোর বাইরে বেরুলেই গ্রেপ্তার করব। কিন্তু তারা ২-১ পা এগোবার আগেই বাড়ির ভেতর থেকে আবার আবির্ভূত হলো সেই মূর্তিটা। তার হাতের তলায় রয়েছে সাদা মতন কি একটা জিনিস। সে চারিদিকটা একবার চটপট দেখে নিলে। এখানকার নীরবতায় ও নির্জনতায় বোধহয় আশ্বস্ত হলো। হাতের জিনিসটা মাটির উপরে নামিয়ে রাখলে। তারপরই জেগে উঠল ফটাফট শব্দ। জয়ন্ত সঙ্গীদের নিয়ে বেগে ছুটে এলো তার কাছে। লোকটা তখন হেঁট হয়ে এমন একাগ্র মনে মাটির দিকে তাকিয়ে আছে যে কিছু বুঝতে পারলে না। তার পিঠের উপর বাঘের মতন লাফিয়ে পড়ল জয়ন্ত, এবং সে কোনো বাধা দেবার আগেই মানিকের সাহায্যে সুন্দরবাবু হাত করা দিয়ে তার ২ হাত করলেন বন্দী। তাকে চিৎ করে ফেলতেই দেখা গেল তার হাড় কুৎসিত বেবুনের মতো মুখখানা আর অবিকল সেই ফটোগ্রাফের প্রতিচ্ছবি। জয়ন্ত মাটির উপরে হুমড়ি খেয়ে পড়ল। সেখানে ইতস্তত বিকীর্ণ হয়ে আছে নেতাজির আর একটি মূর্তির ভাঙা টুকরো। সে একে একে টুকরোগুলো তুলে নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে পরীক্ষা করতে লাগলো। এমন সময় বাড়ির ভেতরে জ্বলে উঠল আলো, এবং দরজা খুলে বেরিয়ে বাগানের উপরে এসে দাঁড়ালো আর এক মূর্তি। জয়ন্ত মুখ তুলে বলল, আপনি বোধহয় প্রফেসর সুরেশচন্দ্র বসু? আজ্ঞে হ্যাঁ। আর আপনি নিশ্চয় জয়ন্তবাবু? আপনার পত্র আমি যথাসময়ে পেয়েছি, আর কাজ করেছি আপনার উপদেশ মতোই। যাক, বদমাইশটা ধরা পড়েছে দেখে খুশি হলুম। আসুন, একটু চাটা খেয়ে যান। সুন্দরবাবু বললেন, এই কি চা খাবার সময় মশাই? এই পরম সুন্দর মানুষটিকে লকআপে পুরতে না পারলে আমি ঘুমোবারও সময় পাব না। দেখি সোনার চাঁদ, তোমার পকেটে কি সম্পত্তি আছে? বন্দি কোনো কথা কইল না, কিন্তু সুন্দরবাবু তার দিকে হাত বাড়াতেই সে দাঁত মুখ খিচিয়ে খ্যাক করে তার হাতে কামড়ে দিতে এলো। সুন্দরবাবু চট করে নিজের হাতখানা সরিয়ে নিয়ে বলে উঠলেন, ওরে বাবা, হয়েছিল আর কি? তুই বেটা মানুষের ছদ্মবেশে বুনো জন্তু নাকি? হুম?
এর মুন্ডুটা 2 হাতে আচ্ছা করে চেপে ধরো তো মানিক। সাবধান যেন কামড়ে না দেয়। এর পকেটগুলো হাতড়ে না দেখলে চলবে না। আসামির পকেট হাতড়ে পাওয়া গেল কেবল 3 টাকা 10 পয়সা আর একখানা ছোরা। জয়ন্ত ছোরাখানা আলোতে পরীক্ষা করে বললে, এর হাতলে এখনো রক্তের দাগ লেগে রয়েছে দেখছি। নিশ্চয়ই গুন্ডা রাধাকিষাণের রক্ত। সুন্দরবাবু বললেন, ওহে রূপবান পুরুষ, কোন নাম ধরে তোমাকে সম্বোধন করব বাবু? বন্দিনীর উত্তর, নাম বলবে না? জিতে রাহো বেটা। কিন্তু তুমি তো জানো না, ডিটেকটিভ ডিপার্টমেন্টের অবনীবাবুর কাছে গেলে তোমার নাম ধাম আর যাবতীয় গুণাবলী কিছুই আর ধামাচাপা থাকবে না। জয়ন্ত বললে, রাত বাড়ছে সুন্দরবাবু। হ্যাঁ, আমরাও এবার গা তুলব। কিন্তু ভাই জয়ন্ত, তুমি যে কেমন করে জানতে পারলে এই খুনেটা আজ আসবে, আমি কিছু বুঝতে পারছি না। আপাতত বুঝে কাজ নেই, কারণ আমার কাছেও এখনো সব রহস্য পরিষ্কার হয়নি। এ লোকটা নেতাজির মূর্তি ভাঙে কেন? আরে রাখো ও কথা, এটা হচ্ছে খুনের মামলা। খুনি গ্রেপ্তার হয়েছে, এখনো তুমি নেতাজির মূর্তি নিয়ে মস্ত ঘর্মাক্ত করছো কেন? না সুন্দরবাবু, এটা খুনের মামলা নয়, এটা হচ্ছে নেতাজির মূর্তির মামলা। আমার ধারণা খুনোখুনির কারণই হচ্ছে নেতাজির মূর্তি। সে কারণটা আবিষ্কার করতে না পারলে আদালতে আপনার খুনের মামলা ফেঁসে যাবে। অত বাক্য ব্যয় কেন? কারণটা ব্যক্তই করো না বাপু। কারণটা অনুমান করেছি বটে, কিন্তু সে অনুমান সত্য বলে প্রমাণ করবার উপায় আমার হাতে নেই। তবে আসছে পরশুদিন বৈকালে আপনি যদি আমার বাড়িতে শুভাগমন করেন, তাহলে মেঘ সরিয়ে আপনাকে সূর্যালোক দেখাবার আশা করলেও করতে পারি। সুন্দরবাবু বললেন, তুমি কবিতা লেখো না কেন জয়ন্ত? হঠাৎ এ কি প্রশ্ন? কবিদের মতোই তোমার সব কথাই হেয়ালি। শুনি বটে, কিন্তু ধরা ছোঁয়া বোঝা যায় না। মানিক বললে, জয়ন্ত কোন দুঃখে যে কবিতা লেখে না আমি তা জানি। সে প্রতিজ্ঞা করেছে সুন্দরবাবুর যে বুদ্ধিমান পাঠক না পেলে কোনোদিনই কবিতা রচনার জন্য লেখনী ধারণ করবে না। সুন্দরবাবু চোখ রাঙিয়ে বললেন, থামো, তুমি ঢাকের পিঠে ট্যামটেমি। তোমার ঘ্যান ঘ্যানানি অসহনীয়। নির্দিষ্ট দিনে যথাসময়ে সুন্দরবাবু দেখা দিলেন জয়ন্তের বৈঠকখানায়। জয়ন্ত বললে, খবর শুভ তো? সুন্দরবাবু গর্বিতভাবে বললেন, তোমার আগেই আমি সূর্যালোক দেখতে পেয়েছি জয়ন্ত। আপনি ভাগ্যবান। না, ঠাট্টা নয়। অবনীবাবু খোঁজ খবর নিয়ে এর মধ্যেই আসামির সব গুপ্ত কথা জানতে পেরেছেন। তার নাম হীরালাল, বাড়ি জয়পুরে। আগে তার স্বভাব ভালোই ছিল, সৎপথে থেকে মূর্তি গড়ে বেশ 2 পয়সা রোজগার করত। তারপর কুসংসর্গে মিশে সে গোল্লায় যায়। 2 বার জেল খাটে, একবার চুরি করে আর একবার ছোড়া মেরে। নেতাজির মূর্তিগুলো কেন যে ভাঙতো এখনো তা জানা যায়নি, কারণ হীরালাল ও সম্বন্ধে কোনো কথাই বলতে নারাজ। কিন্তু আমরা সন্ধান নিয়ে এইটুকু জানতে পেরেছি যে সে মূর্তিগুলো তার নিজের হাতেই গড়া। সুন্দরবাবু নিজের মনেই গড়গড় করে বলে যাচ্ছিলেন, কিন্তু জয়ন্ত বোধহয় মন দিয়ে তার কথা শুনছিল না। থেকে থেকে সে যেন কান পেতে কি শোনে। মাঝে মাঝে উঠে জানলার ধারে যায়, তারপর আবার আসনে এসে বসে পড়ে। সুন্দরবাবু শুধলেন, তোমার আজ কি হয়েছে জয়ন্ত? তুমি এমন অন্যমনস্ক কেন? বোধহয় আমার হিসাবে ভুল হয়েছে। এখন আপনার কাছে কেমন করে মুখ রক্ষা করব জানি না। এ আবার কি কথা? আজ এখানে আসবার জন্যে গেলকাল একজনকে টেলিগ্রাম করেছিলুম, কিন্তু নির্দিষ্ট সময় উতরে গেল, তিনি এলেন না। কে তিনি? শ্যামাপ্রসাদ সেন, থাকেন শ্রীরামপুর। তাকে কি দরকার? খুনি কেন যে নেতাজির মূর্তিগুলো ভাঙতো হয়তো এর উত্তর পাওয়া যেতে পারে তার কাছেই। প্রশ্নের উৎপত্তি কলকাতায় আর উত্তর আসবে শ্রীরামপুর থেকে? জয়ন্ত চমকে বললে, মানিক, দরজায় একখানা গাড়ি এসে থামলো না? একবার দেখে এসো তো। মানিক ঘর থেকে বেরিয়ে গিয়ে আবার ফিরে এলো একটি প্রাচীন ভদ্রলোককে সঙ্গে নিয়ে।
তার ডান হাতে খবরের কাগজ দিয়ে মোড়া একটা জিনিস। জয়ন্ত জিজ্ঞাসা করলে, আপনি কি শ্রীরামপুরের শ্যামাপ্রসাদ বাবু? আজ্ঞে হ্যাঁ, কিন্তু ঠিক সময় আসতে পারিনি বলে মাফ করবেন। আজকাল ট্রেনের ধরন ধারণ জানেন তো। বসুন, নেতাজির মূর্তিটি এনেছেন তো? হ্যাঁ, এই যে আমার হাতে। উত্তম, তাহলে কাজের কথা হোক। জয়ন্তবাবু, আপনি কি সত্যি সত্যি মূর্তিটি ৩০০ টাকা দিয়ে কিনতে চান? নিশ্চয়ই। কেমন করে জানলেন ওই মূর্তিটি আমার কাছে আছে? লক্ষ্মীর ভাণ্ডারের ম্যানেজার আমাকে বলেছেন। তাহলে একথাও শুনেছেন তো মূর্তিটি আমি কিনেছি কত টাকা দিয়ে? না মশাই, আমি মস্ত ধনী নই বটে, কিন্তু ঠক জুয়াচোরও নই। আগে থাকতেই আপনাকে জানিয়ে রাখতে চাই, মূর্তিটির দাম ১০ টাকা মাত্র। শ্যামাপ্রসাদ বাবু, আপনার সততা দেখে খুশিও হচ্ছি, বিস্মিতও হচ্ছি। মূর্তিটির আসল দাম যাই হোক, আমি ৩০০ টাকা দিয়েই ওটি আপনার কাছ থেকে কিনতে চাই। শ্যামাপ্রসাদ কাগজের মোড়ক খুলে মূর্তিটি টেবিলের উপরে রাখলেন। পকেট থেকে ৩খানা ১০০ টাকার নোট বার করে জয়ন্ত বললে, শ্যামাপ্রসাদ বাবু, টেবিলের উপরে কাগজ কলম আছে। এই ২ জন সাক্ষীর সামনে আপনি অনুগ্রহ করে লিখে দিন যে ৩০০ টাকার বিনিময়ে মূর্তিটি আমার কাছে বিক্রয় করলেন। ওর উপরে ভবিষ্যতে আপনার কোনো দাবি দাওয়া রইল না। জয়ন্তর কথা মতো কাজ করে ৩০০ টাকা নিয়ে প্রস্থান করলেন শ্যামাপ্রসাদ বাবু। সুন্দরবাবু সবিস্ময়ে বললেন, জয়ন্তের মাথা খারাপ হয়ে গিয়েছে, জেনে শুনেও ঠকলে। আরে ছ্যা ছ্যা। জয়ন্ত মুখ টিপে একটু হেসে উঠে দাঁড়ালো। একখানা নতুন টেবিল ক্লথ বিছিয়ে নেতাজির মূর্তি তার মাঝখানে স্থাপন করে বললে, সুন্দরবাবু, এইবারে আমি একটি অপকর্ম করব, মহা অপকর্ম। ১০ টাকার মাল ৩০০ টাকায় কিনেই তো অপকর্ম করেছ, তারও ওপরে আবার কি অপকর্ম আছে? একটা হাতুড়ি নিয়ে জয়ন্ত বললে, আজ আমিও বরেণ্য নেতাজির ওই প্রতিমূর্তিটিকে চূর্ণ বিচূর্ণ করব। তুমি যে হঠাৎ পাগল হয়ে গিয়েছ সে বিষয়ে আর কোনো সন্দেহ নেই। মানিক, তোমার বন্ধুটিকে সামলাও, সে যেন আমার মাথায় হাতুড়ির এক ঘা না দেয়। জয়ন্ত মূর্তির উপরে হাতুড়ির দ্বারা আঘাত করলে এবং মূর্তিটি সশব্দে ভেঙে চুরমার হয়ে গেল। জয়ন্ত সাগ্রহে টেবিলের ওপরে হেঁট হয়ে পড়ল এবং একটা ভাঙা টুকরো তুলে সানন্দে বলে উঠল, দেখুন সুন্দরবাবু, দেখো মানিক, আমার হাতে রয়েছে মমতাজ বেগমের বিখ্যাত কালো মুক্তা। জয়ন্ত বলতে লাগলো, মমতাজ বেগমকে সম্রাট শাহজাহান যে মহামূল্যবান কালো মুক্তা উপহার দিয়েছিলেন তার খ্যাতি পৃথিবীর দেশে দেশে। নাদির শাহের ভারত আক্রমণের সময় এই মুক্তাটি কোথায় হারিয়ে যায় কেউ তা জানে না। অনেককাল পরে মুক্তাটি কেমন করে মধ্য ভারতের প্রতাপপুরের মহারাজার হস্তগত হয়। তারপর সেদিন পর্যন্ত বংশানুক্রমে মুক্তার মালিক হতেন প্রতাপপুরের মহারাজাই। তারপর বর্তমান মহারানীর শয়নগৃহ থেকে আবার মুক্তাটি হয় অদৃশ্য। তাই চারিদিকে খুব উত্তেজনার সৃষ্টি হয়। সুন্দরবাবু, সে কথা নিশ্চয়ই মনে আছে, পুলিশ সে মামলার কিনারা করতে পারেনি। মহারানীর এক পরিচারিকা ছিল, সে জয়পুরের মেয়ে, নাম সুমিত্রা। তারই উপরে সন্দেহ হয় বটে, কিন্তু তার বিরুদ্ধে প্রমাণ পাওয়া যায়নি। সুন্দরবাবু চমকে উঠলেন যে বড়, আপনার মুখেই তো শুনেছি। হারাধন বাবুর বাড়ির সামনে নিহত রাধা কিষানের এক ভগ্নী আছে, তার নাম সুমিত্রা, আর সে জয়পুরের মেয়ে। হ্যাঁ মশাই, হ্যাঁ, এই ২ সুমিত্রা যে একই ব্যক্তি তাতে আর কোনোই সন্দেহ নেই। পুরাতন খবরের কাগজের ফাইল ঘেটে আমি আরেকটি তথ্য আবিষ্কার করেছি। কাউকে ছোড়া মেরে হীরালাল যেদিন ধরা পড়ে, প্রতাপপুরের মহারানীর শয়নগৃহ থেকে কালো মুক্তাটি অদৃশ্য হয় ঠিক তারই ৪ দিন আগে। কল্পনায় ঘটনাগুলো পরপর এইভাবে সাজানো যেতে পারে। সুমিত্রা মুক্তা চুরি করে ভাই রাধাকিষানের কাছে গোপনে পাঠিয়ে দিলে।
হীরালাল হচ্ছে রাধাকিষাণের দুষ্কর্মের সহকারী। সে হয় মুক্তাটি তার বন্ধুর কাছ থেকে চুরি করলে, কিংবা নিজে পুলিশের দৃষ্টি থেকে আত্মরক্ষা করবার জন্যে রাধাকিষাণই তার কাছে মুক্তাটি জিম্বা রাখলে। তারপর হঠাৎ একজন লোককে ছোড়া মেরে হীরালাল আগরওয়ালের কারখানায় পালিয়ে এলো। তারপর সে যখন বসে বসে প্লাস্টারের মূর্তি করছে, সেই সময় সেখানে পুলিশের আবির্ভাব। সে বুঝলে পুলিশ তার কাপড় জামা তল্লাশ করবে। তার সামনে ছিল সবে গড়া ভিজে প্লাস্টারের মূর্তি। সে তাড়াতাড়ি একটা মূর্তির মাথায় ছ্যাদা করে মুক্তাটি ভেতরে নিক্ষেপ করে ছিদ্রটি আবার বন্ধ করে দিলে। দক্ষ কারিগরের পক্ষে এটা খুবই সহজ কাজ। তারপর সে 1 বৎসর জেল খাটতে গেল। ইতিমধ্যে নেতাজির 6টি মূর্তি কারখানার বাইরে এখানে ওখানে চলে গেল। তাদের কোনোটির মধ্যে যে মুক্তা আছে, বাহির থেকে দেখে কেউ তা বলতে পারবে না। মূর্তি নাড়লেও মুক্তার অস্তিত্ব জানা যাবে না, কারণ কাঁচা প্লাস্টার শুকিয়ে গিয়ে মুক্তাটিকে কামড়ে ধরেছে। মূর্তি ভাঙা ছাড়া মুক্তা আবিষ্কারের আর কোনো উপায় রইল না। তারপর হীরালালের মেয়াদ ফুরলো। কিছুমাত্র হতাশ না হয়ে দস্তুর মতো মাথা খাটিয়ে ভিতর ভিতর খোঁজ নিয়ে সে জানতে পারল কোন কোন মূর্তি কোন কোন ঠিকানায় গিয়েছে। তারপর আরম্ভ হলো নেতাজির মূর্তির উপরে আক্রমণ। চতুর্থ মূর্তি চুরি করতে গিয়ে হারাধন বাবুর বাড়ির সামনে হীরালালের সঙ্গে দেখা হয় রাধাকিষাণের। হীরালাল জেল থেকে বেরিয়েছে শুনে রাধাকিষাণ তাকে খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু এই সাক্ষাৎকারের ফল হলো রাধাকিষাণের পক্ষে মারাত্মক। সুন্দরবাবু বললেন, হীরালাল যদি তার দুষ্কর্মের সহকারী হয়, তবে রাধাকিষাণ তার ফটো নিয়ে বেড়াতো কেন? খুব সম্ভব তৃতীয় ব্যক্তির কাছে হীরালালের খোঁজ নেবার সময়ে এই ফটো তার কাজে লাগতো। থাক সে কথা। আমি বেশ আন্দাজ করলুম খুনের পরে হীরালাল আরো তাড়াতাড়ি কাজ হাসিল করবার চেষ্টা করবে, কারণ পুলিশ তাকে খুঁজছে। এখন যথাসম্ভব শীঘ্র কলকাতা থেকে অদৃশ্য হওয়া উচিত। হীরালাল যে মূর্তির ভিতরে কালো মুক্তা লুকিয়ে রেখেছিল, তখনও পর্যন্ত এ সন্দেহ আমার হয়নি। কিন্তু খালি বাড়ির সামনে ঠিক আলোর নিচে হীরালাল মূর্তিটা ভেঙেছিল বলে এ সন্দেহ আমার হয়েছিল যে ফাঁপা মূর্তিগুলোর মধ্যে এমন কোনো মূল্যবান জিনিস আছে যার লোভে চোর এই সব কাণ্ড করে। সন্ধান নিয়ে জানলুম 6টার মধ্যে 2টো মূর্তি আছে যথাক্রমে প্রফেসর সুরেশচন্দ্র বসু আর শ্যামাপ্রসাদ সেনের কাছে। একজন থাকেন এই শহরেই, আর একজন শ্রীরামপুরে। আন্দাজ করলুম শহরের মূর্তিটাকে চুরি না করে কলকাতার বাইরে যাওয়া হীরালালের পক্ষে স্বাভাবিক নয়। আমার আন্দাজ ভুল হয়নি। তারপর সুরেশবাবুর বাড়িতে সচক্ষে দেখলুম হীরালাল কি যেন খুঁজছে মূর্তির ভাঙা টুকরোগুলোর মধ্যে। কিন্তু তখন পুরনো খবরের কাগজের ফাইল থেকে বিখ্যাত কালো মুক্তার ইতিহাস আমি উদ্ধার করেছি, আর রাধাকিষাণের সঙ্গে এই মুক্তা চুরির যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক থাকতে পারে, এমন সন্দেহ আমার মনে ঠাঁই পেয়েছে। এও জেনেছি যে রাধাকিষাণ আর হীরালাল পরস্পরের পরিচিত আর একই দেশের লোক। মনে খটকা লাগলো, হীরালাল কি ফাঁপা মূর্তির ভেতরে খুঁজছে কালো মুক্তাকেই? কিন্তু তখনও পর্যন্ত হীরালালের অভীষ্ট সিদ্ধ হয়নি। আমার মন বললে তাহলে মুক্তা আছে ওই শেষ বা 6ষ্ঠ মূর্তির মধ্যেই। সুন্দরবাবু কপাল ঠুকে আপনার সামনেই 300 টাকা দিয়ে আমি ওই 6ষ্ঠ মূর্তিটাকে কিনে ফেললুম। দেখলেন তো? সুন্দরবাবু তারিফ করে বললেন, ধন্যী ভায়া ধন্যী, একটি মাত্র ইষ্টখণ্ড দিয়ে আজ তুমি 1 জোড়া পক্ষী বধ করেছ। একসঙ্গে 2 মামলার কিনারা করে ফেললে। ওদিকে মুক্তা চুরির আর এদিকে মূর্তি চুরির মামলা। মানিক বললে, নেতাজি সুভাষচন্দ্রের জীবন হচ্ছে বিচিত্র অ্যাডভেঞ্চারে পরিপূর্ণ। তার প্রতিমূর্তিও বড় কম অ্যাডভেঞ্চার সৃষ্টি করলে না। নেতাজির সবকিছুর সঙ্গেই আছে অসাধারণতার সম্পর্ক। জয় হিন্দ। এরকমই আরো সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন।